হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান সপ্তম অধ্যায় ওয়ার্ড্রোবে বোগার্ট। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্লাসে এলো না ম্যালফয়, আর যখন এলো তখন দেরি করে এলো। ও যখন এলো তখন স্লিদাইন আর গ্রিফিন্ডররা তাদের ডাবল পোষণ ক্লাসের অর্ধেকটা পেরিয়ে গেছে। ক্লাসরুমে ঢুকলো দাম্বিক ম্যালফয়, ডান হাত ব্যান্ডেজে জড়ানো, স্লিংয়ে ঝোলানো, হ্যারির মতো অভিনয় করছে সে, যেন কোনো ভয়াবহ যুদ্ধ ফেরত বীর যোদ্ধা। কেমন আছো ড্রেকো? বোকার মতো কাষ্ঠ হাসি এসে জিজ্ঞাসা করলো পান্সি পার্কিনসন। খুব কি ব্যথা করছে? হ্যাঁ, বলল ম্যালফয়, যেন একটা ভেঙচি কাটলো। কিন্তু হ্যারি লক্ষ্য করলো পান্সির দৃষ্টি অন্যদিকে সরে যেতেই সে ক্র্যাব গোয়ালের উদ্দেশ্যে চোখ টিপল। বসে পড়ো, বসে পড়ো, অলসভাবে বললেন প্রফেসর স্নেপ। হ্যারি আর রন নিজেদের দিকে তাকিয়ে বিদ্বেষপূর্ণ ভ্রুকুটি বিনিময় করলো। ওরা যদি দেরি করে আসতো তাহলে স্নেপ কখনোই বলতেন না বসে পড়ো বসে পড়ো, ওদেরকে শাস্তি দিতেন। কিন্তু স্নেপের ক্লাসে যে কোনো কিছু করেই পার পেয়ে যেতে পারে ম্যালফয়। স্নেপ সিদার্ন হাউসের প্রধান এবং সাধারণত নিজের ছাত্রদের প্রতি পক্ষপাতিত্ব করে থাকেন। আজ ওরা একটা নতুন পোষণ বানাচ্ছে, আকৃতি ছোট করতে পারে এরকম একটা পোষণ। হ্যারি আর রন লোহার বড় কড়াইটার পাশেই ম্যালফয় নিজেরটা বসালো এবং ওরা তিনজনই টেবিলে ওদের গাছগাছরাগুলি কাটতে শুরু করলো। স্যার, ম্যালফয় ডাকলো স্নেপকে। স্যার, এই শেকড়গুলো কাটার জন্য আমার সাহায্য দরকার, আমার হাতটা। উইজলি, ম্যালফয়ের জন্য শেকড়গুলি কেটে দাও, বললেন স্নেপ মাথা না তুলে। রাগে রনের মুখ লাল হয়ে গেল। তোমার হাতে তো আসলে কিছু হয়নি, চাপা স্বরে বলল ও ম্যালফয়ের উদ্দেশ্যে। টেবিলের ওপার থেকে হাসির পান করলো ম্যালফয়। উইজলি, তুমি কি শুনেছো প্রফেসর স্নেপ কি বলেছেন? শেকড়গুলি কেটে ফেলো। ছুরিটা নিয়ে ম্যালফয়ের শেকড়গুলো নিজের দিকে টেনে নিয়ে ও যেনতেনভাবে কাটতে শুরু করলো, যেন এক টুকরা এক এক রকম সাইজের হয়। প্রফেসর, টেনে নিয়ে বলল ম্যালফয়, উইজলি আমার শেকড়গুলোকে নষ্ট করছে স্যার। স্নেপ এগিয়ে গেলেন ওদের টেবিলের দিকে। ওর বাঁকা নাকটাকে নিচু করে তাকালেন শেকড়গুলোর দিকে, তারপর রনের উদ্দেশ্যে একটা পিলে চমকানো হাসি দিলেন। ম্যালফয়ের সাথে শেকড়গুলো বদলে না উইজলি। কিন্তু স্যার, 15 মিনিট ধরে রন ওর শেকড়গুলোকে একবারে সমান সাইজে কেটে রেখেছে। এখনই, বললেন স্নেপ ভয়ঙ্কর স্বরে। সুন্দর করে কাটা ওর নিজের শেকড়গুলো ম্যালফয়ের দিকে ঠেলে দিল, আবার ছুরিটা তুলে নিল হাতে। আর স্যার, এই ডুমুর ডাটাগুলো ছাল ছাড়াতে হবে, বলল ম্যালফয়, ওর স্বরে বিষে ভরা হাসি। পটার, তুমি ম্যালফয়ের ডুমুর ডাটাগুলোর ছাল ছাড়াবে। একমাত্র হ্যারির জন্য তুলে রাখা বিতৃষ্ণার হাসিটা হাসলেন স্নেপ। হ্যারি ম্যালফয়ের ডুমুর ডাটাগুলোকে নিজের দিকে টেনে নিল। রন আগের কাটা শেকড়গুলোকে ঠিকঠাক করায় মনোযোগ দিল। খুব দ্রুত ডাটাগুলোর ছাল ছাড়িয়ে ওদিকে ম্যালফয়ের দিকে ছুঁড়ে দিল হ্যারি, কোনো কথা না বলে। ম্যালফয়ের কৃত্রিম হাসিটা আরও বেড়ে গেল। তোমাদের বন্ধু হ্যাগ্রিডকে ইদানিং দেখেছো? আস্তে করে জিজ্ঞাসা করলো ম্যালফয়। সেটা তোমার নাক গলাবার কোনো বিষয় নয়, মাথা আঁকিয়ে বলল রন ওর দিকে না তাকিয়ে। আমার ভয় হচ্ছে ও আর শিক্ষক থাকতে পারছে না, কৃত্রিম দরদ দেখিয়ে বলল ম্যালফয়। আমার আহত হওয়ার ঘটনায় বাবা বেশি খুশি হননি। বেশি কথা বললে আমি কিন্তু তোমাকে এবার আসলেই আহত করব, দাঁত মুখ খিচিয়ে বলল রন। স্কুল গভর্নরের কাছে ইতিমধ্যেই নালিশ করেছেন তিনি, এবং মিনিস্ট্রি অফ ম্যাজিকেও। তোমরা তো জানো বাবার অনেক প্রভাব রয়েছে সব জায়গায়। আর এরকম একটা দীর্ঘস্থায়ী আঘাত। সে একটা লম্বা কৃত্রিম দীর্ঘশ্বাস ছাড়ল। কে জানে আমার হাতটা কি আর কোনোদিন আগের মতো হবে কি না। ও, সেজন্যই তুমি হাতটা এভাবে ঝুলিয়ে রেখেছো? ও, বলল হ্যারি। ভুল করে একটা মরা শুঁয়োপোকার মাথা কেটে ফেলল। রাগে কাঁপছিল ওর হাত, যেন হ্যাগ্রিডকে চাকরি থেকে বরখাস্ত করানো যায়। বেশ, বলল ম্যালফয়, স্বর নিচু করে ফিসফিস করে বলল আংশিক সত্য পটার। তাছাড়া অন্যান্য সুবিধাও পাওয়া যাচ্ছে। উইজলি, আমার শুঁয়োপোকাটাকে কেটে দাও। কয়েক কড়াই দূরে মেলা ঝামেলায় পড়েছে নেভিল। পোষণ ক্লাসে নিয়মিতভাবেই মুশকিলে পড়ে ও। ওর জন্য এই ক্লাসটা সবচেয়ে অলক্ষণীয়, এবং প্রফেসর স্নেপের প্রতি ভীষণ ভীতি ওর অবস্থাটাকে আরও জটিল করে তুলেছে। ওর পোষণ যেটা উজ্জ্বল অ্যাসিড গ্রিন সেটা হয়ে আছে। কমলা রং, লংবটম, বললেন স্নেপ হাতা দিয়ে কড়াই থেকে কিছুটা পোষণ তুলে আবার ছেলে দিলেন কড়াইয়ে, যেন সবাই দেখতে পায়। কমলা রং, আমাকে বলো, তোমার ওই মোটা মাথায় কি কখনোই কিছু ঢোকে না? তুমি কি শোনোনি আমি পরিষ্কারভাবে বলেছি ইঁদুরের মাত্র একটা প্লেয়া হলেই চলবে? বলিনি চোখের একটুখানি রচি যথেষ্ট? তোমাকে বোঝাতে হলে আমার আর কি করতে হবে লংবটম? লাল গোলাপি হয়ে গেল নেভিলের মুখের রং। কাঁপছে সে ভয়ে, মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। প্লিজ স্যার, অনুনয় করলো হারমোনিয়াম। প্লিজ, আমি নেভিলকে কি সাহায্য করতে পারি? আমার তো মনে পড়ছে না তোমাকে বাহাদুরি দেখাবার জন্য আমি এখানে ডেকেছিলাম, মিস গ্রেঞ্জার, ঠান্ডা স্বরে বললেন স্নেপ, এবং হারমোনি নেভিলের মতোই লাল হয়ে গেল।
লংবটম, এই ক্লাসের পর তোমার পোষণের কয়েকটা ফোঁটা তোমার ব্যাংকটাকে খাইয়ে দেখবে কি হয়। বোধহয় এরপর তুমি সঠিকভাবে কাজ করতে উৎসাহিত হবে। সরে গেলেন স্নেপ। ভয়ে নেভিলের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে ততক্ষণে। আমাকে সাহায্য করে, কাতর কণ্ঠে হারমোনিকে বলল সে। হ্যারি, ডাকলো সিমাস ফিনিগান সামনে ঝুঁকে ওর ওজন মাপার পিতলের যন্ত্রটা নেওয়ার সময়। শুনেছ, ডেইলি প্রফেট পত্রিকায় আজ সকালে লেখা হয়েছে ওরা মনে করে সিরিয়াস ব্ল্যাককে দেখা গেছে। কোথায়? হ্যারি আর রন একসঙ্গে জিজ্ঞেস করল। টেবিলের আরেক মাথায় ম্যালফয় মাথা তুলল, কান পাতল শোনার জন্য। এখান থেকে খুব দূরে নয়, বলল সিমাস। ওকে উত্তেজিত দেখাচ্ছিল। একজন মাগল ওকে দেখতে পেয়েছে। অবশ্য সে ঘটনাটার গুরুত্ব বুঝতে পারেনি। মাগলরা মনে করে ও একটা সাধারণ অপরাধী, তাই না? সে অবশ্য হটলাইনে টেলিফোন করেছিল, তবে মিনিস্ট্রি অফ ম্যাজিক ওখানে পৌঁছাতে ওখান থেকে সে সরে পড়েছিল। এখান থেকে খুব দূরে নয়, পুনরাবৃত্তি করল রন। অর্থপূর্ণ দৃষ্টিতে হ্যারির দিকে তাকালো। ঘুরে দাঁড়িয়ে ম্যালফয়কে দেখলো মনোযোগ দিয়ে ওদের কথা শুনছে। কি হয়েছে ম্যালফয়? আরও কোনো কিছুর ছাল ছাড়াতে হবে? বিদ্রোহে চকচক করছে ম্যালফয়ের চোখ জোড়া, এবং হ্যারির দিকে নিবদ্ধ ওর দৃষ্টি। ও টেবিলের উপর ভর দিয়ে দাঁড়ালো। ব্ল্যাককে একাকী ধরবার ফোন দিয়ে আসছে পটার? সেটা ঠিক, সঙ্গে সঙ্গে জবাব দিল হ্যারি পটার। ম্যালফয়ের সরু মুখটায় ছড়িয়ে পড়ল একটা ক্রূর হাসি। নিশ্চয়ই, আমি চেষ্টা করব, শান্তস্বরে বলল সে। এর আগেই আমার কিছু করা উচিত ছিল। ভালো ছেলের মতো আমার স্কুলের চার দেওয়ালের ভেতর থেকে যাওয়া ঠিক হয়নি। বাইরে গিয়েও কি খুঁজে বার করবার দরকার ছিল। কি বলছো তুমি ম্যালফয়? রুক্ষস্বরে বলল রন। তুমি কি জানো না পটার? তুমি কি সেটা জানো না পটার? ওর নিষ্প্রভ চোখ দুটো সরু হয়ে এলো। কি জানি না। ম্যালফয় একটা দীর্ঘ অবজ্ঞাপূর্ণ হাসি আসলো। হয়তো তুমি কোনো ঝুঁকি নিতে চাও না, বলল সে। ওটা তুমি ডিমেন্টরদের হাতেই ছেড়ে রাখতে চাও, তাই না? কিন্তু তোমার জায়গায় যদি আমি হতাম, তাহলে প্রতিশোধ নিতে চাইতাম। আমি নিজে ওকে খুঁজে বের করতাম। তুমি কি বলছো? খেপে গিয়ে প্রশ্ন করল হ্যারি। কিন্তু ঠিক সেই মুহূর্তে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন স্নেপ। এতক্ষণে তোমাদের উপাদান মেশানো হয়ে গেছে। এবার এই পোষণ পান করার আগে জাল দিয়ে নিতে হয়। যখন ফুটতে শুরু করবে তখন পরিষ্কার করে নিতে হবে। তারপর আমরা পরীক্ষা করব লংবটমের। ক্র্যাব এবং গয়েল জোরে হেসে উঠল। নেভিলকে গামতে দেখে ও নিজের পোষণটা নাড়ছে পাগলের মতো। হারমোনি বিড়বিড় করে ওকে নির্দেশ দিয়ে যাচ্ছিল, যেন স্নেপ শুনতে না পায়। হ্যারি আর রন ওদের অব্যাহত উপাদানগুলো গুছিয়ে কোনার পাথরের বেসিনে হাত ধুতে গেল। ম্যালফয় কি বোঝাতে যাচ্ছিল? ছাদের নর্দমা সংলগ্ন সিংহাকৃতির মুখ থেকে বেরোনো বরফ শীতল পানির নিচে হাত দিয়ে হ্যারি জানতে চাইল রনের কাছে, আমি কেন ব্ল্যাকের উপর প্রতিশোধ নিতে যাব? ও তো আমার কোনো ক্ষতি করেনি এখনো। এটাও ষড়যন্ত্র, ও এটা তৈরি করেছে। তুমি বোকার মতো কিছু একটা করে বসো। ক্লাস শেষ হওয়ার পথে স্নেপ হেঁটে গেলেন নেভিলের কাছে। ভীত স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে আছে ওর কড়াইয়ের কাছে। সবাই চারপাশে দাঁড়াও, বললেন স্নেপ। চকচক করছে ওর কালো চোখ জোড়া। এসে দেখো লংবটমের ব্যাঙের দশা কি হয়। যদি সে সংকোচন পোষণ বানাতে সফল হয়ে থাকে, তবে ব্যাঙটা ছোট হয়ে ব্যাঙাচি হয়ে যাবে। এবং যদি সে বানাতে না পারে, এবং কোনো সন্দেহ নেই সে ব্যর্থই হয়েছে, তাহলে সম্ভাবনা হচ্ছে যে ওর ব্যাঙটা বিষে আক্রান্ত হয়ে যাবে। গ্রিফিন্ডররা ভয়ে ভয়ে দেখছে। স্লিদারিনরা মহা উত্তেজিত। নেভিলের ব্যাঙ ট্রেভর বাঁ হাতে তুলে নিলেন স্নেপের পোষণের মধ্যে ছোট্ট একটা চা চামচ ডোবালেন। ওখান থেকে ওটা এখন সবুজ রং ধারণ করছে। ট্রেভরের গলা দিয়ে কয়েক ফোঁটা পোষণ নামিয়ে দিলেন তিনি। এক মুহূর্তের জন্য সবাই নীরব হয়ে গেল একবারে। ঢোক গিলল ট্রেভর। পপ করে একটা ছোট শব্দ হলো। খুদে ব্যাঙাচি ট্রেভরকে নড়তে দেখা গেল স্নেপের হাতের তালুতে। হাতালিতে ফেটে পড়ল গ্রিফিন্ডরেরা। বেজার হয়ে গেলেন স্নেপ। পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে ট্রেভরের উপর কয়েক ফোঁটা তরল ঢাললেন, এবং হঠাৎ সে আবার পূর্বাকৃতি ফিরে পেল। গ্রিফিন্ডর থেকে 5 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে, বললেন স্নেপ। সবগুলো মুখ থেকে হাসি মুছে গেল। মিস গ্রেঞ্জার, আমি বলেছি ওকে সাহায্য না করবার জন্যে। ক্লাস ডিসমিস। হ্যারি, রন আর হারমোনি সিঁড়ি বেয়ে সামনের হলরুমে ঢুকলো। হ্যারি তখন ভাবছে ম্যালফয়ের কথা হলো। রন উত্তেজিত স্নেপের ব্যাপারে। পোষণ ঠিক হয়েছে বলে গ্রিফিন্ডর থেকে 5 পয়েন্ট কেটে নেওয়া হলো। হারমোনি, তুমি মিথ্যা কথা বললে না কেন? তোমার বলা উচিত ছিল ওটা নেভিল নিজেই করেছে। হারমোনি জবাব দিল না। রন চারপাশে তাকালো। কোথায় হারমোনি? হ্যারি ফিরে দাঁড়ালো। ওরা সিঁড়ির সবচেয়ে উপরের ধাপে। দেখছে ক্লাসের বাকি সবাই গ্রেট হলে ঢুকছে লাঞ্চের জন্য।
ও তো আমাদের ঠিক পিছনেই ছিল, ভ্রুকুটি করে বলল রন। ক্রেবার গয়েলকে দুপাশে নিয়ে ম্যালফয়দের পাশ কাটিয়ে চলে গেল, হ্যারিকে কৃত্রিম একটা হাসি উপহার দিয়ে। ওই যে হারমাইনি, বলল হ্যারি। দ্রুত সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হাঁপাচ্ছে হারমাইনি। এক হাতে নিজের ব্যাগটা খামচে ধরে আছে, অন্য হাতে কপালের নিচে কি যেন একটা গুজে রেখেছে। তুমি কিভাবে ওটা করলে? জিজ্ঞাসা করল রন। কি? ওদের সঙ্গে যোগ দিতে দিতে বলল হারমাইনি। এক মুহূর্ত তুমি ছিলে আমাদের সাথে, আবার পরের বাড়ি সিঁড়ির এক বাড়ির নিচের ধাপে। কি? হারমাইনিকে একটু বিভ্রান্ত লাগলো। ও, একটা জিনিসের জন্য আমাকে ফিরে যেতে হয়েছিল। ও না। হারমাইনি ব্যাগের এদিকটায় সেলাই খুলে গিয়েছে। হ্যারি অবাক হলো না, অন্তত এটা ডজন খানেক ভারী বইয়ে ঠাসা। ওগুলো বয়ে বেড়াচ্ছ কেন? রন জিজ্ঞাসা করলো। তুমি জানো কতগুলো বিষয় পড়ছি আমি, হাঁপাতে হাঁপাতে বলল হারমাইনি। ওগুলো একটু ধরতে পারবে? কিন্তু ওর দেওয়া বইগুলো উল্টে পাল্টে দেখছে রন। প্রচ্ছদগুলো দেখে বলল, আজ তো এর একটিরও ক্লাস নেই, শুধু ডিফেন্স এগেন্স্ট দ্য ডার্ক আর্টস রয়েছে দুপুরের পরে। ও হ্যাঁ, অনির্দিষ্টভাবে বলল হারমাইনি। কিন্তু তারপর সবগুলো বই আবার নিজের ব্যাগে রাখলো। আশা করি লাঞ্চে কিছু ভালো পাওয়া যাবে, ক্ষুধায় পেট জ্বলছে। বলতে বলতে গ্রেট হলের দিকে হেঁটে গেল হারমাইনি। তোমার কি মনে হচ্ছে হারমাইনি আমাদের কাছে কিছু একটা লুকাচ্ছে? রন জিজ্ঞাসা করলো হ্যারিকে। ওরা যখন ডিফেন্স এগেন্স্ট দ্য ডার্ক আর্ট ক্লাসে পৌঁছালো তখন প্রফেসর লুপিন সেখানে পৌঁছায়নি। ওরা সবাই বসলো, যার যার বই, পালকের কলম এবং পার্চমেন্ট বের করলো। প্রফেসর লুপিন যখন ক্লাসে ঢুকলেন তখন এরা একে অন্যের সাথে কথা বলছে। প্রফেসর লুপিন অস্পষ্টভাবে নিজের পুরনো রংচটা ব্রিফকেসটা টিচার্স ডেস্কের উপর রাখলেন। আগের মতোই জীর্ণ লাগছে তাকে, কিন্তু ট্রেনে যেমন দেখাচ্ছিল তার চেয়ে তাদের দেখাচ্ছে, যেন এর মধ্যে বেশ কয়েকবার ভরপেট খেতে পেয়েছেন। গুড আফটারনুন, বললেন তিনি সকলকে উদ্দেশ্য করে। তোমরা কি তোমাদের বইগুলো ব্যাগে ভরে রাখবে প্লিজ? আজকের ক্লাসটা প্র্যাকটিক্যাল, তোমাদের শুধু জাদুর কাঠির প্রয়োজন হবে। বই রাখতে রাখতে ক্লাসের মধ্যে কয়েকটা কৌতূহলী দৃষ্টি বিনিময় হয়ে গেল। এর আগে স্মরণকালের মধ্যে এই ক্লাসের কোনো প্র্যাকটিক্যাল হয়নি। শুধুমাত্র গত বছর তাদের আগের শিক্ষক খাঁচাভর্তি পিক্সি এনে ক্লাসে ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, সবাই তৈরি হয়ে গেলে বললেন প্রফেসর লুপিন, আমাকে অনুসরণ করো। বিভ্রান্ত কিন্তু কৌতূহলী ক্লাসটা ওকে অনুসরণ করে বাইরে গেল। জনশূন্য করিডোর ধরে বাঘ ঘুরে ওরা অনুসরণ করলো প্রফেসরকে। পথে দেখা গেল পিপস দ্য পোল্টারজিস্ট শূন্যে উল্টো হয়ে ঝুলতে ঝুলতে সবচেয়ে কাছের দরজার চাবির ফুটোটাকে চুইংগাম দিয়ে ঠাসছে। প্রফেসর লুপিন 2 ফিটের মধ্যে না আসা পর্যন্ত পিপস তাকে দেখেনি। সে তার বাঁকা আঙ্গুলের পা এক পাশ থেকে আরেক পাশে আন্দোলিত করে গান গেয়ে উঠল। লুনি লুনি লুপিন, পিপস গাইল। লুনি লুনি লুপিন, লুনি লুপি লুপিন। দুর্বিনীত পিপসকে সামলানো সবসময় বড় কঠিন, কিন্তু সে শিক্ষকদের বরাবর সম্মান করত। সবাই প্রফেসর লুপিনের দিকে তাকালো তার প্রতিক্রিয়া বোঝার জন্যে, কিন্তু বিস্মিত দৃষ্টির সামনে প্রফেসর তখনও হাসছেন। আমি যদি তোমার জায়গায় হতাম পিপস, তাহলে ওই চুইংগামটা চাবি ফুটো থেকে বের করে নিতাম। ভালোভাবেই বললেন প্রফেসর। মিস্টার ফিল্চ তার ঝাড়ুগুলো পাবেন না। ফিল্চ হচ্ছে হগওয়ার্টসের কেয়ারটেকার, বদমেজাজি এবং ব্যর্থ এক জাদুকর, যে সবসময় ছাত্রদের এবং বিশেষ করে পিপস এর বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। প্রফেসর লুপিনের কথা পাত্তাই দিল না পিপস, বরং ওর কথা শুনে বিচিত্র আওয়াজ আর অঙ্গভঙ্গি করে বিরাগ প্রকাশ করল। দীর্ঘশ্বাস ছেড়ে প্রফেসর লুপিন তার জাদুর কাঠিটা বের করলেন। চমৎকার একটা উপকারী কিন্তু ছোট্ট জাদু। মাথা ঘুরিয়ে ক্লাসকে বললেন তিনি, খুব ভালোভাবে খেয়াল করো। কাঁধ বরাবর জাদুর কাঠিটা তুললেন তিনি, বললেন হোয়াট দি ওয়াসি, এবং ওটাকে পিপসের দিকে তাক করলেন। বুলেটের গতিতে চুইংগামের দলাটা চাবির ফুটো থেকে বেরিয়ে পিপসের বানাকের ফুটোর ভেতর ঢুকে গেল। উপরের দিকে ঘুরে গেল পিপস এবং অভিশাপ দিতে দিতে পালিয়ে বাঁচল। দারুণ স্যার, বিস্ময়ে বলল ডিন থমাস। ধন্যবাদ জিন। জাদুর লাঠিটা রাখতে রাখতে বললেন প্রফেসর, আমরা কি তাহলে যাব? আবার চলতে শুরু করলো ক্লাসটা। প্রফেসর লুপিনের দিকে তাকাচ্ছিল সশ্রদ্ধ দৃষ্টিতে। দ্বিতীয় একটা করিডোরে এসে থামলেন তিনি, একেবারে স্টাফ রুমের দরজার সামনে। রুমটা খুলে দিয়ে একপাশে সরে গিয়ে বললেন, ভেতরে প্লিজ। স্টাফ রুম, অগোছালো চেয়ারে ভর্তি লম্বা একটা রুম। একজন শিক্ষকের উপস্থিতি ছাড়া পুরোটা খালি। প্রফেসর স্নেপ বসেছিলেন একটা নিচু চেয়ারে। ওরা সবাই রুমে ঢুকতেই ঘুরে দেখলেন। তার চোখ জোড়া চকচক করছে, মুখে কদর্য একটা অবজ্ঞার ভাব। রুমে ঢুকে প্রফেসর লুপিন দরজাটা বন্ধ করার উপক্রম করতেই স্নেপ বললেন, ওটা খোলাই রাখো লুপিন, আমি বরং এটা দেখব না।
চেয়ার ছেড়ে উঠে ক্লাসের পাশ দিয়ে চলে গেলেন তিনি, কালো পোশাকটায় বিরাট ঢেউ তুলে। দরজার কাছে এসে পিছন ফিরেন। সম্ভবত কেউ তোমাকে সাবধান করে দেয়নি লুপিন যে এই ক্লাসে নেভিল লংবটম রয়েছে। তাকে কোনো কঠিন কিছু করবার দায়িত্ব না দেওয়ার জন্যই উপদেশ দিচ্ছি, যদি না মিস গ্রেঞ্জার তার কানের কাছে ফিস ফিস করে সব বলে দিতে থাকে। লাল হয়ে গেল নেভিল। হ্যারি তীব্র দৃষ্টিতে তাকালো স্নেইপের দিকে। নিজের ক্লাসে তিনি নেভিলকে পীড়ন করেন, সেটাই যথেষ্ট খারাপ। আবার অন্য শিক্ষকদের সামনে ওর একই রকম আচরণ করা মোটেই গ্রহণযোগ্য নয়। প্রফেসর লুপিন চোখ বড় করলেন। আমি তো আশা করছি প্রথম দিকের অপারেশনে নেভিলই আমাকে সাহায্য করবে, বললেন প্রফেসর লুপিন, এবং আমি নিশ্চিত সে প্রশংসনীয়ভাবেই সেটা করবে। নেভিলের চেহারাটা সম্ভব আরও লাল হলো। বাঁকা হয়ে গেল স্নেইপের ঠোঁট। চলে গেলেন তিনি দ্রুত দরজাটা বন্ধ করে। তাহলে, বললেন প্রফেসর লুপিন। ক্লাসকে রুমের শেষ প্রান্তে ডেকে নিয়ে গেল। ওখানে একটিমাত্র ওয়ার্ড্রোব ছাড়া আর কিছুই নেই। শিক্ষকরা ওখানে তাদের অতিরিক্ত পোশাক রাখেন। প্রফেসর লুপিন ওয়ার্ড্রোবের কাছে যেতেই ওটা এদিক ওদিক কেঁপে দেয়ালের সঙ্গে জোরে বাড়ি খেল। কয়েকজন ভয়ে লাফিয়ে পিছনে চলে গিয়েছিল। ঘাবড়াবার কিছু নেই, তাদের লক্ষ্য করে বললেন প্রফেসর লুপিন শান্ত স্বরে। ওটার ভেতর একটা বোগার্ট রয়েছে। বেশিরভাগই মনে করলো ওটা ভয় পাবার মতো কোনো কিছু। নেভিল তাকালো প্রফেসর লুপিনের দিকে, চোখে নির্ভেজাল আতঙ্ক, আর সিমাস ফিনিগান ভয় তাকিয়ে রয়েছে কাঁপতে থাকা দরজার নবটার দিকে। বোগার্টরা পছন্দ করে অন্ধকার, বদ্ধ জায়গা, বললেন প্রফেসর লুপিন। ওয়ার্ড্রোব, বিছানার মাঝখানের ফাঁক, সিঙ্কের নিচের কাভার্ডে। একবার আমি একজনের দেখা পেয়েছিলাম যে কিনা বড় দেয়াল ঘড়ির মধ্যে তার আবাস বানিয়েছিল। এটা এখানে এসেছে গতকাল দুপুরের পরে। আমি হেডমাস্টারকে বলেছিলাম স্কুলের স্টাফরা যদি ওকে এখানেই থাকতে দেয় তবে থার্ড ইয়ারের একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিতে সক্ষম হব। তাহলে প্রথম যে প্রশ্নটি আমাদের করতে হবে সেটা হলো বোগার্ট কি? হাত তুলল হারমিওন। আকৃতি পরিবর্তনকারী, বলল সে। আমাদের সবচেয়ে বেশি ভয় দেখাতে সক্ষম যে আকৃতি, সেটাই ধারণ করে সে। আমি নিজেও এত ভালো করে বলতে পারতাম না, বললেন প্রফেসর লুপিন। গর্বিত দেখাল হারমিওনকে। তাহলে ভেতরের অন্ধকারে যে বোগার্টটা বসে রয়েছে সে এখনো কোনো আকৃতি ধারণ করেনি। সে এখনো জানে না বাইরের দরজার বাইরে যারা রয়েছে কোন আকৃতি তাদেরকে সবচেয়ে বেশি ভীত করবে। কেউ জানে না বোগার্ট আসলে দেখতে কেমন। কিন্তু যে মুহূর্তে আমি ওটাকে বের করে আনবো ঠিক সেই মুহূর্তে ওটা সেই আকৃতি ধারণ করবে যেটা দেখলে আমরা প্রত্যেকে ভয় পাবো। তার মানে হচ্ছে, বললেন প্রফেসর লুপিন। নেভিলের মুখ নিঃসৃত ভয়ার্থ শব্দগুলোকে পাত্তা দিচ্ছেন না তিনি। শুরুতেই বোগার্টের তুলনায় আমরা সুবিধাজনক অবস্থায় রয়েছি। ধরতে পেরেছ হ্যারি? সদতৎপর, হাত তুলে সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত হারমিওন পাশে থাকলে কোনো প্রশ্নের জবাব দেওয়া সত্যিই কঠিন। কিন্তু হ্যারি সফল হলো। মানে আমরা এতজন রয়েছি যে ওটা বুঝবেই না কোন আকৃতি ধারণ করতে হবে। একেবারে সঠিক, বললেন প্রফেসর, এবং ওর হাত নিচে নামালো। একটু হতাশ দেখাচ্ছি ওকে। যখন কোনো বোগার্টের সঙ্গে তোমাদের মোলাকাত হবে তখন সঙ্গে লোকজন থাকাই ভালো। বিভ্রান্ত হয়ে যাইও, সেটাই হওয়া উচিত। মস্তকবিহীন মৃতদেহ অথবা মাংস খেয়ে কয়েকটা। একবার আমি দেখেছিলাম একটা বোগার্ট একসঙ্গে দুইজনকে ভয় দেখাতে গিয়ে নিজেকে অর্ধ স্লাগে রূপান্তরিত করেছিল। একেবারেই ভয়ের কিছু নয়। বোগার্টকে ঠেকানোর জন্য জাদুটা খুবই সহজ, কিন্তু তারপরও প্রয়োগ করতে মনের জোর লাগে। দেখো, একটা বোগার্টকে যেটা একবারে শেষ করে দেয় সেটা হচ্ছে হাসি। তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে মনের প্রভাব খাটিয়ে ওটাকে এমন একটা আকৃতি ধারণ করতে বাধ্য করা যেটা দেখলে তোমার খুব মজা লাগবে এবং তুমি হাসবে। প্রথমে জাদুর কাঠি ছাড়াই আমরা জাদুটা প্র্যাকটিস করব। আমার সঙ্গে বলো, রেডিকুলাস। রেডিকুলাস। ক্লাসের সবাই একজোটে বলে উঠল। বেশ, বললেন প্রফেসর লুপিন, খুবই ভালো, কিন্তু ওটা ছিল সবচেয়ে সহজ অংশটা। আসলে শুধু শব্দটাই যথেষ্ট নয়, এবং এখানেই নেভিল তোমার প্রয়োজন। ওয়ার্ড্রোবটা আবার কেঁপে উঠল, তবে নেভিলের মতো নয়। কাঁপতে কাঁপতে সে সামনে এগোচ্ছে, যেন ফাঁসির মঞ্চে যাচ্ছে। ঠিক আছে নেভিল, বললেন প্রফেসর লুপিন, আগের কাজ আগে। তোমাকে সবচেয়ে বেশি ভীত করে কোন জিনিসটা? নেভিলের ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। শুনতে পাইনি নেভিল, দুঃখিত, বললেন প্রফেসর উৎফুল্ল কণ্ঠে। চারদিকে উদ্ভ্রান্তের মতো তাকালো নেভিল, যেন কারো সাহায্য ভিক্ষা করছে। তারপর বলল প্রায় ফিসফিস করে, প্রফেসর স্নেইপ। প্রায় সকলেই হেসে উঠল, এমনকি নেভিলও হেসে উঠল, যেন অপরাধীর মতো। প্রফেসর লুপিনকে অবশ্য চিন্তিত হতে দেখা গেল। প্রফেসর স্নেইপ। নেভিল, আমার বিশ্বাস তুমি তোমার দাদির সঙ্গে থাকো। মানে হ্যাঁ, বলল নার্ভাস নেভিল,
কিন্তু আমি চাই না বোগার্ট দাদিতে রূপান্তরিত হোক। না না, তুমি আমাকে ভুল বুঝছো, হেসে বললেন প্রফেসর লুপিন। আমি ভাবছি তুমি আমাদের বলতে পারবে কিনা কি ধরনের পোশাক তোমার দাদি পরেন। নেভিলকে চমকে উঠতে দেখা গেল। তবে সে বলল, মানে সব সময় একটা হ্যাট, একটা লম্বা হ্যাট, ওটার মাথায় একটা শকুন ঠাসা এবং একটা লম্বা পোশাক, সাধারণত সবুজ, এবং কখনো কখনো শিয়ালের চামড়ার স্কার্ফ, এবং একটা হ্যান্ডব্যাগ, যোগ করলেন প্রফেসর লুপিন। বড় একটা লাল, বলল নেভিল। ঠিক আছে তাহলে, বললেন প্রফেসর লুপিন। ওই পোশাক তুমি পরিষ্কারভাবে তোমার মনের চোখে দেখতে পারো? হ্যাঁ, বলল নেভিল অনিশ্চিতভাবে, ভাবছে এরপরে কি হতে যাচ্ছে। বোগার্ট যখন এই ওয়ার্ড্রপ থেকে সজোরে বেরিয়ে আসবে, নেভিল, এবং তোমাকে দেখতে পাবে, ওটা প্রফেসর স্নেপের আকৃতি ধারণ করবে, বললেন লুপিন। এবং তুমি এইভাবে তোমার জাদুর কাঠি তুলে চিৎকার করে বলবে, রিডিকুলাস, এবং গভীরভাবে তোমার দাদির পোশাকের কথা ভাববে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে প্রফেসর স্নেপ বাধ্য হবেন শকুন মাথা হ্যাট, সবুজ পোশাক এবং লাল হ্যান্ডব্যাগধারীতে পরিণত হতে। হাসির একটা গমক শোনা গেল। ওয়ার্ড্রপটা আরো জোরে নড়ে উঠল। যদি নেভিল সফল হয় তবে বোগার্টটা একে একে আমাদের সকলের দিকেই ফিরবে, বললেন প্রফেসর লুপিন। আমি যাচ্ছি, এখন তোমরা এক মুহূর্তের জন্য ভাববে কোনটা তোমাদের কাছে সবচেয়ে ভীতিকর, এবং সঙ্গে সঙ্গে এও ভাববে কিভাবে ওটাকে হাস্যকর কিছুতে রূপান্তরিত হতে বাধ্য করা যায়। নীরবতা নেমে এলো রুমে। হ্যারি ভাবছে কোনটা ওর কাছে সবচেয়ে বেশি ভীতিকর। তার প্রথম চিন্তা ছিল লর্ড ভোল্ডেমোর্ট, পূর্ণ শক্তিতে ফিরে আসা একজন লর্ড ভোল্ডেমোর্ট। কিন্তু বোগার্ট ভোল্ডেমোর্টের উপর প্রতি আক্রমণের প্ল্যান ঠিক করবার আগেই ওর মনের পর্দায় ভয়ঙ্কর একটা ছবি ভেসে উঠল। একটা পচা গলিত চকচকে হাত, কালো পোশাকের নিচে টলটলায়মান ভাবে গড়িয়ে চলছে একটা লম্বা অদৃশ্য মুখ নিঃসৃত নিঃশ্বাস। গা শিরশির করা ঠান্ডা যেন মনে করিয়ে দিচ্ছে ডোবার কথা। কেঁপে উঠল হ্যারি, তাকালো চারদিক। কেউ দেখে ফেলেনি তো? অনেকেরই চোখ চেপে বন্ধ হয়ে আছে। রন বিড় করছে, ওটার পা ছিঁড়ে ফেলো। হ্যারি নিশ্চিত যে ও জানে রন কি নিয়ে ভাবছে। রনের সবচেয়ে ভয়ের হচ্ছে মাকড়সা। সবাই তৈরি? জিজ্ঞাসা করলেন প্রফেসর লুপিন। হ্যারির ভেতর ভয়ের একটা স্রোত বয়ে গেল। সে তৈরি নয়। একজন ডিমেন্টরকে কি করে কম ভীতিকর করা যায়? কিন্তু সে আরও সময় নিতে চাচ্ছে না। সকলেই সম্মতি সুযোগ মাথা নাড়ছে, শার্টের হাত গোটাচ্ছে। নেভিল, আমরা সকলে পেছনে সরে যাব, বললেন প্রফেসর লুপিন, যেন তোমার সামনের জায়গাটা পরিষ্কার থাকে, ঠিক আছে? পরের জনকে আমি সামনে ডাকবো, সবাই পেছনে যাও, নেভিল যেন পরিষ্কারভাবে দেখতে পায়। সবাই পেছনে সরে গেল, দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। নেভিলকে ওয়ার্ড্রোবের সামনে একা ছেড়ে দিল। ওকে স্নান আর ভীত দেখাচ্ছে, কিন্তু শার্টের হাত গুটিয়ে নিয়ে জাদুর কাঠির হাতে ধরে প্রস্তুত। 3 গোনার সঙ্গে সঙ্গে নেভিল, বললেন প্রফেসর লুপিন, ওয়ার্ড্রোবের হাতলের দিকে নিজের জাদুর কাঠিটা তাক করে। 1, 2, 3, এখন। স্ফুলিঙ্গের একটা ঝলক প্রফেসর লুপিনের জাদুকাঠি থেকে বেরিয়ে সোজা ওয়ার্ড্রোবের নবে আঘাত করলো। সজোরে খুলে গেল ওয়ার্ড্রোবটা, বড়শির মতো নাগ এবং ভীতিকর। প্রফেসর স্নেপ বেরিয়ে এলেন ওয়ার্ড্রোব থেকে, তীব্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন নেভিলের দিকে। পিছিয়ে গেল নেভিল, ওর জাদুর কাঠিটা সোজা করে ধরা, মুখ নড়ছে কিন্তু নিঃশব্দে। ওর ওপর প্রায় এসে পড়ল স্নেপ, পোশাকের ভেতর হাত ঢুকালো। রিডিকুলাস, কোকিয়ে উঠল নেভিল। বাতাসে চাবুকের সপাং আওয়াজের মতো আওয়াজ হলো। হোঁচট খেল স্নেপ। এখন ওর পরনে লেস লাগানো লম্বা পোশাক, সোজা একটা হ্যাট মাথায়, পোকা খাওয়া শকুনি, এবং হাতে দোলাচ্ছেন টকটকে লাল রঙের একটা হ্যান্ডব্যাগ। হাসিতে ফেটে পড়লো গোটা ক্লাস। বোগার্ট থমকে দাঁড়ালো, বিভ্রান্ত। প্রফেসর লুপিন চিৎকার করে উঠল, পার্বতী, সামনে এসো। পার্বতী সামনে এগিয়ে গেল, মুখ স্থির। স্নেপ ঘুরে ওর দিকে তাকালো। আরেকটি বজ্রপাতের শব্দ হলো। যেখানে দাঁড়িয়ে ছিল স্নেপ, ওখানে এখন সারা গা ব্যান্ডেজে মোড়া রক্তাক্ত এক মমি দাঁড়িয়ে রয়েছে। ওটার দৃষ্টিহীন মুখটা পার্বতীর দিকে, এবং ওর দিকে হাঁটছে মমিটা, খুব ধীরে, পা টেনে টেনে। আড়ষ্ট হাতটা ধীরে ধীরে উঠছে উপরে। মমির পায়ের ব্যান্ডেজের পাক খুলে গেল, পা জড়িয়ে উপর হয়ে আশ্রে পড়ল। সঙ্গে সঙ্গে মাথাটা ধর থেকে বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে গেল। সিমাস, প্রফেসর লুপিনের গর্জন শোনা গেল। পার্বতীকে পাশ কাটিয়ে সিমাস এগিয়ে গেল। ক্র্যাক, আরেকটা বজ্রপাতের শব্দ শোনা গেল। মমিটা যেখানে ছিল সেখানে এখন এক নারী। কালো চুল, তার মেঝের সমান দীর্ঘ এবং সবুজের ছোঁয়া লাগানো মুখটা কঙ্কালের মতো বাস্তুপুরি একটা। মুখ বেদন করে বিরাট একটা হা করলো সে।
অপার্থিব একটা শব্দে ভরে গেল রুমটা। দীর্ঘ একটা তীক্ষ্ণ আর্তনাদ। হ্যারির মাথার চুল সব দাঁড়িয়ে গেল। রিডিকুলাস! চিৎকার করে উঠল সিমাস। বাস্তুপরীর গলা দিয়ে কর্কশ একটা শব্দ বের হলো। নিজের গলাটা খামছে ধরল সে, নীরব হয়ে গেল। ক্র্যাক! বাস্তুপরীটা ইঁদুরে রূপান্তরিত হয়ে গেল। বৃত্তাকারে ঘুরে নিজের লেজটাকে ধরবার চেষ্টা করছে সে। আবার ক্র্যাক! সাপে পরিণত হয়ে গেল ওটা। গড়িয়ে এগোলো সাপটা, পাক খেলো, তারপর আবার ক্র্যাক! একটিমাত্র অক্ষিগোলকে পরিণত হলো ওটা। ওটা বিভ্রান্ত হয়ে গেছে। চিৎকার করে উঠলেন লুপিন। আমরা লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছি। ডিন! দ্রুত এগিয়ে গেল ডিন। ক্র্যাক! অক্ষিগোলকটা কাটা হাতে পরিণত হলো। মৃদু নড়ল। মেঝে ঘোষটাতে এগোতে লাগলো কাকড়ার মতো। রিডিকুলাস! চিৎকার করে উঠল ডিন। সাত করে একটা শব্দ হলো। ইঁদুর ধরার কলে আটকে গেল হাতটা। চমৎকার! রন, এরপর তুমি। লাফিয়ে সামনে এলো রন। ক্র্যাক! চিৎকার করে উঠল কয়েকজন। বিরাট একটা মাকড়সা, 6 ফিট লম্বা এবং সারা গা লোমে ঢাকা, এগিয়ে যাচ্ছে রনের দিকে। দাঁড়াগুলো সানাচ্ছে ভীতিকরভাবে। এক মুহূর্তের জন্য হ্যারি ভাবল রন জমে পাথর হয়ে গেছে। তারপর রিডিকুলাস! গলা ফুলিয়ে চিৎকার করে উঠল রন। মাকড়সার পাগুলো অদৃশ্য হয়ে গেল। গড়াতে শুরু করলো ওটা। চিৎকার দিয়ে ওটার পথ থেকে সরে গেল লেভেন্ডার ব্রাউন। হ্যারির পায়ের কাছে গিয়ে থামলো ওটা। জাদুর লাঠিটা তুললো ও, প্রস্তুত। কিন্তু এখানে হঠাৎ চিৎকার করে উঠলেন প্রফেসর লুপিন। দ্রুত চলে গেলেন সামনে। ক্র্যাক! পাভিন মাকড়সাটা অদৃশ্য হয়ে গেল। এক মুহূর্তের জন্য সবাই উদ্ভ্রান্তের মতো চারদিকে তাকাল। কোথায় ওটা? এরপর ওরা দেখতে পেল লুপিনের সামনে ঝুলছে রূপালি একটা গোলক। অনেকটাই আলস্যভরিতে নিয়েই বললেন, রিডিকুলাস! ক্র্যাক! নেভিল, সামনে এসো আর এটাকে শেষ করো, বললেন লুপিন। মেঝেতে পড়লো বোকারটা আরশোলা হিসেবে। ক্র্যাক! আবার ফিরে এলো স্নেইপ। এবার নেভিল একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়েই বেগে এগিয়ে গেল। রিডিকুলাস! চিৎকার করলো নেভিল, এবং মুহূর্তের কম সময়ের জন্য ওরা স্নেইপকে দেখতে পেল ওর লেস লাগানো পোশাকে। হা করে বড় একটা হাসি দিল নেভিল। সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হলো বোগার্ট, এবং ধোঁয়ায় হাজার হাজার ছোট ছোট কুণ্ডলিতে ছড়িয়ে পড়ে শেষ হয়ে গেল। চমৎকার! চিৎকার করে উঠলেন প্রফেসর অনুপিল। সমস্ত ক্লাস হাততালিতে ফেটে পড়ল। চমৎকার নেভিল, খুবই ভালো করেছো তোমরা সবাই। এখন দেখা যাক গ্রিফিন্ডরে যারা বোগার্টের মোকাবেলা করেছে তাদের প্রত্যেককে 5 পয়েন্ট, নেভিলের জন্য 10 পয়েন্ট, কারণ দুবার মোকাবেলা করেছে, এবং হ্যারি ও হারমিওন প্রত্যেকের থেকে 5 পয়েন্ট করে। কিন্তু আমি তো কিছু করিনি, বলল হ্যারি। তুমি এবং হারমিওন ক্লাসের শুরুতে আমার প্রশ্নগুলো সঠিকভাবে জবাব দিয়েছিলে, হ্যারির কথার জবাবে বলল প্রফেসর লুপিন। ঠিক আছে, চমৎকার একটি ক্লাস। বাড়ির কাজ, বোগার্ট সম্পর্কিত অধ্যায়টা পড়বে আর সংক্ষেপে লিখবে। সোমবার আমাকে দিতে হবে। আজ এ পর্যন্তই। উত্তেজিতভাবে কথা বলতে বলতে বেরিয়ে গেল ক্লাসটা। হ্যারির অবশ্য খুব ভালো লাগছিল না। প্রফেসর ইচ্ছাকৃতভাবে তাকে বোগার্টের মোকাবেলা করা থেকে বিরত করেছেন। কেন? কারণ হ্যারিকে ট্রেনে অজ্ঞান হয়ে যেতে দেখেছেন উনি, এবং ভেবেছেন ওর মোকাবেলা করার ক্ষমতা নেই। আশঙ্কা করছেন আবার অজ্ঞান হয়ে যেতে পারে হ্যারি। কিন্তু কেউ মনে হয় কোনো কিছু খেয়াল করেনি। ওই যে বাস্তবপরীটাকে মোকাবেলা করলাম, দেখেছো? চিৎকার করে উঠল সিমাস, এবং হাতটাই এক প্রস্থ ঘুরিয়ে বলল ডিন। আর হ্যাট পরা স্নেইপ এবং মমিটা? আমি ভাবছি প্রফেসর লুপিন ক্রিস্টাল বলকে এত ভয় পান কেন, চিন্তিত স্বরে বলল ল্যাভেন্ডার। এটাই ছিল আমাদের সবচেয়ে ভালো ডিফেন্স এগেনস্ট দ্য ডার্ক আর্টস এর ক্লাস, তাই না? ক্লাসরুমে ফিরে গিয়ে ব্যাগ নেওয়ার সময় উত্তেজিত হয়ে বলল রন। ওকে ভালো শিক্ষক বলেই মনে হচ্ছে, সম্মত হয়ে বলল হারমিওন। কিন্তু আমি যদি একবার বোগার্টকে মোকাবেলা করতে পারতাম। তোমার জন্য ওটা আর কি। চাপা বিদ্রুপাত্মক হাসি এসে বলল রন। আরেকটা হোমওয়ার্ক যেটা শুধুমাত্র 10-এ 9 আনতে পারে।